সময় যত গড়াচ্ছে বলা যেতে পারে যে নিয়োগ যে দুর্নীতির পর্দা ফাঁস ততই এগোচ্ছে, জল কি ক্রমে উপরের দিকে গড়াচ্ছে। কাকুর বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে সেই চার্জশিট সম্পর্কিত খবর একটি সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আমি সেই সংবাদ মাধ্যমের খবরের কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। খুব বলা যেতে পারে চাঞ্চল্যকর খবর। বেআইনি নিয়োগের জন্য সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালুঘাটের কাকুর থেকে 15 কোটি টাকা চেয়েছিলেন জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এই অডিও ক্লিপে ভিত্তিতে এমন দাবি করেছে সিবিআই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের নামও উল্লেখ করতে শোনা গিয়েছে এই অডিও ক্লিপে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চার্জশিটে যেটা বলেছে, ঘুষের টাকা দিতে 2017 সালে বেহালায় কাকুর বাড়িতে গিয়েছিলেন অপর দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় সহ আরও দুজন। সিবিআই এর দাবি, এই সময় তাদের একটা কথোপকথনের একটা অডিও ক্লিপ তদন্তকারীদের হাতে এসেছে। কিভাবে এই বেআইনি নিয়োগ চলতো, এই চক্রে কারা ছিলেন তা নিয়ে আলোচনা এই অডিও ক্লিপে হয়েছে। অডিও ক্লিপে সম্পূর্ণভাবে রয়েছে এবং অডিও ক্লিপটি কিভাবে পেলেন সে কথাও কিন্তু বিস্তারিত লেখা আছে সিবিআই এর চার্জশিটে। সেটা বলা হচ্ছে 2017 সালে কুন্তলের নির্দেশে তার বেতনভোগ যিনি কর্মী অরবিন্দ রায় বর্মন একটি মোবাইলে কথোপকথন রেকর্ড করেছিলেন। পরে তা ল্যাপটপে সরিয়ে রাখা হয়। তদন্ত নেমে ওই ক্লিপটি সিবিআই এর হাতে আসে। অডিও ক্লিপের সত্যতা যাচাই করার জন্য সেটা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরিতে পাঠিয়েছিল সিবিআই এবং তারপরে শান্তনু এবং সুজয়ের কণ্ঠস্বরও নমুনা দিল্লিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আপনারা জানেন, বিস্তর নাটকের পর সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়েছে। এবার সেটা মিলেও গিয়েছে, যদিও সুজয় বা কৃষ্ণ ভদ্র সেটা অস্বীকার করেছেন। এবার দেখা যাক, এই যে বলা যাচ্ছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে চাপ দিয়েছিলেন সেটাও আছে। সিবিআই এর চার্জশিটে 12 নম্বর পাতায় লেখা আছে, ওই অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে, ইতিপূর্বে নিশ্চিত হয়ে যাওয়া বেআইনি নিয়োগের জন্য 15 কোটি টাকা দাবি করেছিলেন অভিষেক। সুজয় কৃষ্ণ তখন বলেছিলেন তিনি ওই টাকা দিতে অপরাগ, কারণ আগেই প্রার্থী পিছু 6.5 লক্ষ টাকা করে নেওয়া হয়ে গিয়েছে। সিবিআই চার্জশিটে লিখেছে, অডিও ক্লিপে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে তার কথা শুনে ওই চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে দেওয়ার জন্য বলেছিলেন অভিষেক। সুজয় কৃষ্ণ বলেছেন অন্যথায়, এমনকি ভাবা যেতে পারে বলছেন অন্যথায় ওই প্রার্থীদের গ্রেপ্তার করিয়ে দেওয়া হবে অথবা দূরে কোথাও নিয়োগ করা হবে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই যে জনৈক অভিষেক তিনি খুব আর কি প্রভাবশালী ব্যক্তি ছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। চার্জশিটে বলা হয়েছে যে পার্থের মারফতই বেআইনি নিয়োগের ব্যবস্থা করতেন কুন্তল, শান্তনু এবং সুজয় কৃষ্ণ। তারা অডিও থেকে জানতে পেরেছেন বেআইনি নিয়োগ নিয়ে অভিষেক এবং পার্থর সঙ্গে মনোমালিন্য চলছিল। তদন্তকারীরা সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল এবং যে 2000 চাকরি প্রার্থীদের থেকে নিয়োগের নাম করে টাকা তোলার পরিকল্পনা করেছিলেন। ওই চাকরি প্রার্থীদের থেকে 100 কোটি টাকা তারা তুলেছিলেন। 100 কোটি। চার্জশিটে সিবিআই দাবি করেছে, অডিও ক্লিপ বলছে ওই টাকা পার্থ, মানিক এবং অভিষেককে 20 কোটি টাকা দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা। বাকি 40 কোটি টাকা নিজেদের মধ্যে এরা ভাগাভাগি করার ছক করেছিলেন। আরও তাদের দাবি করা হয়েছে যে হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয়ের পরিষদের তৎকালীন সভাপতির প্রসঙ্গ এসছে, তাকে ফোন করে শান্তনু এক চাকরি প্রার্থীকে হুগলির বড়াগড়ে নিয়োগ দেওয়ার কথা বলেন। পরে দেখা গিয়েছে চাকরি প্রার্থীর তালিকায় ওই প্রার্থীর নামের সঙ্গে শান্তনুর মোবাইল নাম্বার উল্লেখ করা হয়েছে। ফলে কিভাবে নিচুতলা থেকে উপরতলা দালালদের মাধ্যমে চাকরি চুরি হয়েছে, চাকরি জালিয়াতি হয়েছে, এটা সম্পূর্ণ জলের মতো পরিষ্কার। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের নামের পাশে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী লেখা আছে, মানিক ভট্টাচার্যের নামের পাশে যেমন তার পরিচয় লেখা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে কিন্তু তার পরিচয় এখনো পর্যন্ত লেখা নেই। সুজয় কৃষ্ণ ভদ্রের নামের পাশেও কিন্তু
তার পরিচয় লেখা আছে, তিনি যে লিভস অ্যান্ড বাউন্ডসের একসময় কর্মকর্তা ছিলেন সে কথাও বলা আছে। এবার প্রশ্ন হলো, এই জনৈক অভিষেকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? তাদের অলরেডি সেটা চার্জশিট জমা পড়েছে এবং চার্জশিটে প্রকাশ্যে পুরো বিষয়টাই সামনে উঠে এসেছে। এরপর এই যে চার্জশিট, সেটা নিঃসন্দেহে তৃণমূলের কিন্তু রক্তচাপ কয়েক গুণ বাড়িয়ে দেবে। কারণ বাইরে আপনি রাজনৈতিকগতভাবে বলতেই পারেন যে এগুলো সব মিথ্যে, এগুলো সব রাজনীতির অপপ্রচার, কিন্তু আদালতে কিন্তু কণ্ঠস্বর মিলে গেলে, এবং যেহেতু ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পরীক্ষা হওয়ার পর দেখা গিয়েছে যে কণ্ঠস্বরটা ঠিক, সেক্ষেত্রে কিন্তু রাজনীতির মাঠের ময়দানের যে যুক্তি সেটা কিন্তু আদালতে ধোপে টিকবে না। অতএব যেটা পরিষ্কার যে যত সময় গড়াচ্ছে বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের চাপ কিন্তু বহুগুণ বাড়ছে আস্তে আস্তে। ঠিক ভোটের আগেই কিন্তু জিনিসগুলোর খুব তাড়াতাড়ি ক্লোজ হচ্ছে। এবার এর ভিত্তিতে জানা নেই এই জনৈক যার নামে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে গ্রেপ্তার করা হবে কিনা, তাহলে আমরাও জানতে পারবো তিনি কে, তিনি কি করে এত প্রভাবশালী হলেন। সিবিআই চার্জশিট অনুযায়ী, যেটা সংবাদ মাধ্যম বার করেছে, সেই চার্জশিট অনুযায়ী আমরাও সেটা জানতে পারবো যে কে এই প্রভাবশালী। তাহলে জল কি ক্রমে উপরের দিকে আস্তে আস্তে উঠতে শুরু করে দিল বিধানসভা ভোটের আগে? একদিকে এই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা, অন্যদিকে মার্চ মাসের মধ্যেও কিন্তু অভয়ার খুন এবং ধর্ষণ কাণ্ডে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট সেটা কিন্তু সিবিআই জমা দেবে, এবং সেখানে কারা কারা এই তথ্য প্রমাণ লোপাট করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তাদের নাম কিন্তু থাকবে, এবং সেখানেও একাধিক তৃণমূলের কাউন্সিলর বিধায়কের নাম থাকার সম্ভাবনাও কিন্তু আছে, এবং সেখানে পুলিশ অফিসারদের নাম থাকার সম্ভাবনাও কিন্তু আছে। তো এই দুটো তদন্ত, একদিকে দুর্নীতির তদন্ত, আর একদিকে যদি দেখা যায় এই অভয়ার খুন এবং ধর্ষণের তদন্ত চার্জশিট, দুটো যদি আপনি যোগ করেন, এবং যদি এই কেন্দ্রীয় সংস্থা সিবিআই হোক ইডি হোক যদি ধরপাকড় শুরু করে, তাহলে কিন্তু তৃণমূলের অশনি সংকেত। চলুন আমরাও দেখি যে এতদিন পর্যন্ত তো সিবিআই এর বিরুদ্ধে মানুষের নানা রকম অভিযোগ আছে যে তারা কোনো মামলাই শেষ করছে না। সেই সারদা নারদা থেকে একাধিক উদাহরণ দেওয়া যায়, এবং জল কিন্তু মাথায় দিকে যাচ্ছে না, গড়াচ্ছে না, একটা জায়গায় এসে আটকে যাচ্ছে। দেখা যাক এবার জলটা কি দ্রুত গড়ায় 2026-এর বিধানসভা ভোটের আগেই। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।